আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আমরা পড়ছিলাম হলো যে অনার্স ফার্স্ট ইয়ারের ফান্ডামেন্টাল অফ অর্গানিক কেমিস্ট্রি, যা কিনা কেমিস্ট্রি ডিপার্টমেন্টের একটি মেজর সাবজেক্ট। তো এই সাবজেক্টের আমরা পড়ছিলাম অ্যালকিন অধ্যায় সম্পর্কে। তো অ্যালকিন অধ্যায়ের অলরেডি আমি একটি ক্লাস নিয়েছি। তো যারা কিনা ওই ক্লাসটি দেখেননি তারা অবশ্যই আই বাটনের লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে ক্লাসটি দেখে নেবেন। তো চলেন আর কথা না বেরিয়ে নতুন ক্লাসটি শুরু করি। এখন আমরা শিখব হচ্ছে যে জৈব যৌগের অসম্পৃক্ততা পরীক্ষা অথবা অ্যালকিনের অসম্পৃক্ততা পরীক্ষা। আমরা জানি অসম্পৃক্ত হাইড্রোকার্বনগুলো কারা, যারা কিনা কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন, তারা হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো এই অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে অ্যালকিন কি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এই যে অ্যালকিন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এইটা আমরা একটা পরীক্ষার মাধ্যমে প্রমাণ করে দেব যে অ্যালকিন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাদের বলি আমরা? যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকে তাদেরকে বলা হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো এই অ্যালকিন যে একটি অসম্পৃক্ত জৈব যৌগ, সেটি প্রমাণ করার জন্য আমরা দুইটি পরীক্ষার মাধ্যমে সেটা প্রমাণ করব। তো পরীক্ষা দুইটা হচ্ছে, একটির নাম কি? একটি হলো ব্রোমিন পানি দ্বারা আমরা পরীক্ষা করব এবং আরেকটি হলো বেয়ার পরীক্ষা। তো আমাদের কি পরীক্ষা করব? ব্রোমিন পানি পরীক্ষা। ব্রোমিন পানি পরীক্ষা এবং আরেকটি কি? বেয়ার পরীক্ষা। এই দুইটি পরীক্ষার মাধ্যমে আমরা দেখতে পারবো যে এই অ্যালকিন কি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন কিনা। এখন আমরা দেখব হলো যে ব্রোমিন পানি দ্বারা অ্যালকিনের অসম্পৃক্ততা পরীক্ষা, অর্থাৎ এই অ্যালকিন যে একটি অসম্পৃক্ত জৈব যৌগ, সেটি আমরা এই ব্রোমিন পানি দ্বারা শনাক্ত করতে পারি। কিভাবে? এই যে ব্রোমিন পানিটার বর্ণ হলো লাল বর্ণের। এই লাল বর্ণের ব্রোমিন পানি যখন আমরা অ্যালকিনের সাথে নিয়ে আসি, অর্থাৎ অ্যালকিনের সাথে বিক্রিয়া করে এই লাল বর্ণের ব্রোমিন পানি, তখন সেটি কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে এমন একটি জৈব যৌগ উৎপন্ন করে তার কোনো বর্ণ থাকে না। আমরা বিক্রিয়াটির মাধ্যমে সেটা বোঝার চেষ্টা করি। যেমন যে কোনো একটি অ্যালকিন, অর্থাৎ আমি নিলাম এখানে ইথিন। এই ইথিনকে যদি এই ব্রোমিন পানি, এটা হলো ব্রোমিন পানি, লাল বর্ণের ব্রোমিন পানি, এটাকে যদি কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে এই অ্যালকিনকে ব্রোমিন পানির সাথে বিক্রিয়া করা হয়, সেই ক্ষেত্রে আমার উৎপন্ন হবে 1,2-ডাইব্রোমো ইথেন। আপনি একটু খেয়াল করেন, এই যে এখানে যে আমরা অ্যালকিনের সাথে যখন ব্রোমিন পানির বিক্রিয়াটি করলাম, তখন ব্রোমিন ছিল লাল বর্ণের। এই ব্রোমিনটা কি করলো? এখানে অ্যালকিনে থাকা দ্বিবন্ধনকে, অর্থাৎ দ্বিবন্ধন বরাবর এই ব্রোমিন পানিগুলো যুক্ত হলো। দ্বিবন্ধনটা এখানে আর থাকলো না এবং এই কার্বনের একটি বন্ধনের সাথে তখন এই ব্রোমিন পানির একটা ব্রোমিন যুক্ত হলো এবং আরেকটির সাথে আরেকটি ব্রোমিন যুক্ত হলো। তো যেই উৎপাদটা উৎপন্ন করলো, এটার নাম কি? এটার নাম হলো 1,2-ডাইব্রোমো ইথেন। 1,2-ডাইব্রোমো ইথেন। তো এটি কি? এটি হলো বর্ণহীন। এই 1,2-ডাইব্রোমো ইথেন, এটা হলো বর্ণহীন। তো আমরা যদি একটু খেয়াল করি কিভাবে এটা নামকরণটা হলো, এখানে হলো 1 নম্বর কার্বন, এটা হলো 2 নম্বর কার্বন, এবং সেই জন্য আমি কার্বনের ব্রোমিনটা কোথায় কোথায় আছে সেটা আমি নির্দেশ করে দিলাম। 1 নম্বর কার্বন এবং 2 নম্বর কার্বনে আছে, অর্থাৎ 1,2-ডাইব্রোমো, দুইটা ব্রোমিন, এই জন্য ডাইব্রোমো। এটা হলো একটা অ্যালকেন, সেজন্য যেহেতু 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন, যার নাম কিনা ইথেন। তো এটার নাম কি হলো? 1,2-ডাইব্রোমো ইথেন। এই প্রোডাক্টটা কি? যে এই উৎপাদটা হলো বর্ণহীন। তো আমরা দেখতে পেলাম এইখানে ব্রোমিন ছিল লাল বর্ণের, কিন্তু যখন এটি অ্যালকিনের সাথে কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে বিক্রিয়া করলো, তখন যে ব্রোমিনটা থাকলো, এখানে কিন্তু ব্রোমিনের কোনো বর্ণ থাকলো না, অর্থাৎ সেটা কি? বর্ণহীন হয়ে গেল। এই যে ব্রোমিন তার বর্ণ হারিয়ে ফেললো, এর মাধ্যমে বুঝতে পেলাম যে অ্যালকিন হলো একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। যদি অ্যালকিন অসম্পৃক্ত হাইড্রোকার্বন না হতো, তাহলে কি হতো? এই ব্রোমিনের বর্ণ হারাতো না, অর্থাৎ ব্রোমিন যেহেতু এখানে লাল বর্ণ থাকতো, এখানেও কি হইতো? এখানেও লাল বর্ণই হইতো।
আমরা এই বর্ণ চেঞ্জের মাধ্যমে বুঝতে পেলাম যে এই অ্যালকিন হলো একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো আমরা এতক্ষণ যে কথাগুলো বললাম সেই কথাগুলো যদি আমরা একটু সামারাইজ করে বলি সেক্ষেত্রে হবে যে নিষ্ক্রিয় দ্রাবক, এই যেটা হলো নিষ্ক্রিয় দ্রাবক কার্বন টেট্রাক্লোরাইড, নিষ্ক্রিয় দ্রাবক কার্বন টেট্রাক্লোরাইড দ্রবণে ব্রোমিনের সাথে যোগ করলে ব্রোমিন কি লাল বর্ণের হয়, এই যে লাল বর্ণের ব্রোমিন, এবং এই লাল বর্ণের ব্রোমিনকে অ্যালকিনের সাথে বিক্রিয়া করলে তখন কি হয় 1,2 ডাইব্রোমো ইথেন উৎপন্ন হয়। এই 1,2 ডাইব্রোমো ইথেন হলো বর্ণহীন। এই যে ব্রোমিন লাল বর্ণ দূর হলো, ব্রোমিনের কি হইলো লাল বর্ণটা দূর হয়ে গেল, এই মাধ্যমে আমি বুঝতে পারলাম কি এই যে অ্যালকিন হলো একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আমরা এখন দেখব হলো যে বেয়ারটার্ন পরীক্ষার মাধ্যমে কিভাবে আমরা প্রমাণ করতে পারি যে হলো অ্যালকিন একটি অসম্পৃক্ত জৈব যৌগ। তো অসম্পৃক্ত জৈব যৌগ হওয়ার ক্ষেত্রে প্রথমে আমরা যে ব্রোমিন পানি পরীক্ষার মাধ্যমে যেটা করলাম সেক্ষেত্রে আমি কি দেখতে পেলাম যে আমার প্রথমে যেই বর্ণটা থাকে কিন্তু যে উৎপাদটা আমার উৎপন্ন হয় সেক্ষেত্রে তার কি হয় বর্ণহীন হয়ে যায়। তো এই ক্ষেত্রেও ঠিক তেমনই একটি ক্রাইটেরিয়া তারা করছে, অনুসরণ করছে। এই ক্ষারীয় পটাশিয়াম পার ম্যাঙ্গানেটকে যদি পটাশিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া করা হয় সেই ক্ষেত্রে পটাশিয়াম ম্যাঙ্গানেট এবং পানি ও জাইমার অক্সিজেন উৎপন্ন হয়। তো এই যে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, এই পটাশিয়াম পার ম্যাঙ্গানেট হলো গোলাপি বর্ণের, এটা হলো কি এটা হলো গোলাপি বর্ণের। তো এই গোলাপি বর্ণের পটাশিয়াম পার ম্যাঙ্গানেট পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে কি করলো, এই পটাশিয়াম ম্যাঙ্গানেটের যে একটা দ্রবণ, এই দ্রবণটা উৎপন্ন করলো। তো যেহেতু এখানে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের বর্ণ ছিল গোলাপি, তো এই দ্রবণটাও কি হবে গোলাপি বর্ণের দ্রবণ হবে, গোলাপি বর্ণের দ্রবণ। তো এখন এই গোলাপি বর্ণের দ্রবণ যেটা আমরা পেলাম সেই গোলাপি বর্ণের দ্রবণটাকে যদি কোনো অ্যালকিনে আমি আস্তে আস্তে প্রয়োগ করি সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমার সেই গোলাপি বর্ণের দ্রবণটা আর থাকবে না, অর্থাৎ তখন সেটা বর্ণহীন হয়ে যাবে। কেমন? তো আমরা একটি এক্সাম্পল হিসেবে নেই ইথিন CH211CH2। তো ইথিনকে যদি এই গোলাপি বর্ণের দ্রবণ, এখানে আমরা একটা জিনিস বলে নেওয়া ভালো যে এখানে দ্রবণটা কোনটা, এই যে পানি এবং জাইমার অক্সিজেন, এইটাই হলো দ্রবণ হিসেবে আমরা নিব। তো দ্রবণ নিলাম গোলাপি বর্ণের দ্রবণ, এখানে কি এটা গোলাপি বর্ণের। এখন এই গোলাপি বর্ণের যে দ্রবণটা, এই গোলাপি বর্ণের দ্রবণ যদি আমি অ্যালকিনের সাথে মিশাই অর্থাৎ মিশ্রিত করি এই গোলাপি বর্ণের দ্রবণটাকে, তো সেই ক্ষেত্রে আমার যে উৎপাদটা উৎপন্ন হবে সেই ক্ষেত্রে সেটা হবে হলো বর্ণহীন। তো এক্ষেত্রে আমরা CH2, তো আমরা একটা জিনিস যদি মনে করি, অর্থাৎ আমরা যে আগের পদ্ধতিটা দেখলাম সেক্ষেত্রে যে ব্রোমিন পানি পরীক্ষার মাধ্যমে আমরা যে অ্যালকিনের অসম্পৃক্ততা পরীক্ষা করলাম সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এই যে ডাবল বন্ড, যেখানেই ডাবল বন্ড থাকে অর্থাৎ অ্যালকিনের যেই ক্ষেত্রে আমরা ডাবল বন্ডটা দেখতে পারি সেই ডাবল বন্ডটা সেই ক্ষেত্রে কী হয়ে যাবে, সেই ডাবল বন্ডটা ভেঙে যাবে। সেই ডাবল বন্ডটা ভেঙে এখানে কি যুক্ত হবে আমরা যদি একটু এখানে খেয়াল করি, এই পানিকে ভাঙলে আমরা কি পাই, H+ পাই এবং কি পাই OH- পাই। তো এইখান থেকে এই যে আমাদের একটা বন্ড তৈরি হলো যেখানে আমরা এখানে কি লিখব, এখানে লিখব OH, এই যে OH, এবং এই যে জার্মান অক্সিজেন এবং H+, তো এই দুইটা যুক্ত হয়েও কি হয়ে গেল OH। তো আমার যেই উৎপাদটা উৎপন্ন হলো এই উৎপাদটার নাম কি ইথেন 1,2 ডাইওয়াল, ইথেন 1,2 ডাইওয়াল। কেন? কারণ হলো এটা হলো 1 নম্বর কার্বন এবং এটা কি 2 নম্বর কার্বন। তো এখানে দুইটা যেহেতু OH আছে, OH মূলক, আমরা জানি OH মূলকগুলো কিসের মূলক, অ্যালকোহলের মূলক। ওই যে ওইখান থেকে কি হলো অল, যেহেতু দুইটা ওই জন্য ডাইওয়াল, তাহলে 1,2 ডাইওয়াল এবং এটি কি ইথেন, 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন। তো এইটার কি হবে, এইটার হবে বর্ণহীন। আমরা যে ইথেন 1,2 ডাইওয়াল পেলাম এটা কি, এটা বর্ণহীন। তো আমরা দেখতে পেলাম যে এখানে কি ঘটলো, প্রথমে আমি কি লঘু ক্ষারীয় পটাশিয়াম পার ম্যাঙ্গানেট নিলাম এবং সেটাকে পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলাম। বিক্রিয়া করার ফলে আমার কি হলো, একটি গোলাপি বর্ণের দ্রবণ উৎপন্ন হলো এবং ওই গোলাপি বর্ণের দ্রবণটাকে যদি আমি এই অ্যালকিনের সাথে যদি বিক্রিয়া করি সেই ক্ষেত্রে আমার যে প্রোডাক্টটা উৎপন্ন হলো সেটা হলো বর্ণহীন, অর্থাৎ তার আর কোনো বর্ণ থাকলো না।
তো এই কথাগুলো যদি আমরা একটু সুন্দরভাবে লিখি, তো সেক্ষেত্রে আমরা কি লিখব যে শীতল অবস্থায় লঘু জারক ক্ষারীয় পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, এই যে এইটা লঘু ক্ষারক পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, এটার বর্ণ হলো গোলাপি। কক্ষ তাপমাত্রায় অ্যালকিনের সাথে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট ফোটায় ফোটায় যোগ করলে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের বর্ণ দূর হয় এবং এতে থেকে বোঝা যায় যে অ্যালকিন হলো অসম্পৃক্ত। এই যে আমি বললাম পটাশিয়াম পার ম্যাঙ্গানেট ফোটায় ফোটায় যোগ করছি, অর্থাৎ তাহলে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট আমি যখন ফোটায় ফোটায় যোগ করছি অবশ্যই সেটা কি তার পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের দ্রবণ। এখানে আমি পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের দ্রবণ বের করি এবং সেই দ্রবণটাই কী করলাম, আমি অ্যালকিনে ফোটায় ফোটায় যোগ করলাম এবং তাতে করে আমি যে প্রোডাক্টটা পেলাম অর্থাৎ ইথেন অনটু ডাইওয়াল, এটা হলো একটি কি বর্ণহীন। তো যার মাধ্যমে আমরা সহজে এই বেয়ার পরীক্ষার মাধ্যমে বুঝতে পেলাম যে অ্যালকিন হলো কি, অ্যালকিন হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আমরা এখন শিখবো হচ্ছে যে ওজনীকরণ বিক্রিয়া কাকে বলে এবং ওজনীকরণ বিক্রিয়ার ক্রিয়াকৌশল সম্পর্কে। তো এই প্রশ্নটার মধ্যে আমরা একটু উল্টা দিক থেকে শুরু করি, অর্থাৎ আমরা প্রথমে শিখবো হলো যে ওজনীকরণ বিক্রিয়ার ক্রিয়াকৌশলটা, তারপরে আমরা শিখবো হলো যে ওজনীকরণ বিক্রিয়াটি কাকে বলে। তো ওজনীকরণ বিক্রিয়ার ক্ষেত্রে এই ওজনীকরণ বিক্রিয়াটি আমরা জানি ওজনের সংকেত কি, O3। O3 কি, এটা হলো ওজনের সংকেত এবং এই ওজনীকরণ বিক্রিয়াটি সাধারণত সংঘটিত হয় হলো অ্যালকিনের সাথে। তো আমরা অ্যাজ এক্সাম্পল এখানে অ্যালকিন নিলাম, একটি অ্যালকিন নিলাম এবং কি ওজনের সাথে এই বিক্রিয়াটি ঘটবে কিসের উপস্থিতিতে, ক্লোরোফর্ম CHCl3। তো এই ক্ষেত্রে যখন এই ওজনের সাথে এই যে অ্যালকিনের বিক্রিয়াটি ঘটলো তখন ক্লোরোফর্মের উপস্থিতিতে, তখন সেই ক্ষেত্রে কি ঘটবে, তো এটা যদি আমরা একটু এখানে দেখি। আচ্ছা, তার আগে আমি একটু ছোট করে বলি যে এখানে ওজন, আসলে আমরা ওজনের গঠনটা কিভাবে হয়, কীরূপ হয় ওজনের গঠন। তো এখানে আমরা জানি অক্সিজেনের কয়টা যোজনী, অক্সিজেনের সাধারণত 2টি যোজনী হয়, যেহেতু 3টি অক্সিজেন তাহলে একটা অক্সিজেন, দুই পাশে 2টা অক্সিজেন। তো এই অক্সিজেনগুলো এইভাবে গঠন করে, অর্থাৎ এইভাবে তারা বন্ধন গঠন করে ওজনে পরিণত হয়। তো আমরা কি বললাম যে অক্সিজেনের সাধারণত অক্সিজেনের যোজনী হলো 2, তাহলে এখানে 2টা ইলেকট্রন থাকবে। তো একটা ইলেকট্রন এই অক্সিজেনের, একটা ইলেকট্রন এইটা, একটা ইলেকট্রন এইটা, 2টা ইলেকট্রন। তো এই অক্সিজেনের ক্ষেত্রেও 2টা ইলেকট্রন থাকবে, এই যে 2টা ইলেকট্রন। এই অক্সিজেনের ক্ষেত্রেও এই 2টা ইলেকট্রন। এটা হলো এই ওজনের গাঠনিক সংকেত। আচ্ছা, তো এখন আসি আমরা এই যে এই বিক্রিয়ার ক্ষেত্রে, ওজনীকরণ বিক্রিয়ার ক্ষেত্রে। তো এই বিক্রিয়াটি আমরা কিভাবে সংঘটিত করব, যেহেতু এখানে কি আছে, এখানে কার্বনের সাথে কি কি আছে, একটা অ্যালকাইল মূলক এবং একটি হাইড্রোজেন। তো আমরা সেটা লিখলাম, একটি হাইড্রোজেন এবং একটি অ্যালকাইল মূলক। এবং আমরা একটা জিনিস খেয়াল রাখবো যে এই যে ওজনীকরণ বিক্রিয়া করার সময় যেখানে আমরা এই ডাবল বন্ড দেখব সেই জায়গাটা আমরা ফাঁকা রাখবো। তো আমরা লিখলাম আর একটা কার্বন, ওই পাশেও কি আছে, একটা হাইড্রোজেন এবং একটি অ্যালকাইল মূলক। এবং যেই জায়গাটা ফাঁকা আছে সেই জায়গাটায় আমরা এই যে ওজনটা বসিয়ে দিব। কিছুক্ষণ আগে যখন আমরা ওজনের গাঠনিক সংকেতটা দেখলাম সেক্ষেত্রে আমরা দেখতে পেলাম একটা অক্সিজেন কী হবে উপরে এবং 2টি অক্সিজেন নিচে। তো এরা কী করলো, এরা নিজেদের মধ্যে বন্ধন গঠন করলো। তো আমরা যদি একটু ভালো করে খেয়াল করি সেহেতু আমরা দেখতে পারবো যে যেহেতু আমরা কিছুক্ষণ আগেই বললাম যে হলো অক্সিজেনের কি থাকে, অক্সিজেনের যোজনী 2, অর্থাৎ এদের 2টি ইলেকট্রন এরা কী করতে পারবে, শেয়ার করতে পারবে। সেহেতু এখানে এই যে 2টি ইলেকট্রন অক্সিজেনের 2টি ইলেকট্রন। তারপরে এখানেও আমরা যদি দেখি এই অক্সিজেনের ক্ষেত্রে যদি দেখি সেটা এই যে 2টা ইলেকট্রন, এখানে এই অক্সিজেনের দিকে তাকাইলে দেখতে পারবো এখানে 2টা ইলেকট্রন। আবার কি দরকার, এখানে কার্বনেরও তো 2টা ইলেকট্রন দরকার, যেহেতু কার্বনের হাত 4টি, অর্থাৎ এখানে একটি আরও 2টি বাকি আছে। এই যে কার্বন এখানে একটা ইলেকট্রন দিল, এখানে একটা ইলেকট্রন, এই কার্বন কী করলো, এখানে একটা ইলেকট্রন দিল, এইখানে একটা ইলেকট্রন দিল। তো এটাই আর কি, এটা হলো প্রাথমিক যে গঠনটা, এই আমাদের হলো এই ওজনীকরণ বিক্রিয়ার প্রাথমিক যে অবস্থা। তো এই জিনিসটাকে যদি আমি ভাঙি, মাঝ বরাবর ভেঙে দিই, তো আপনারা একটু খেয়াল করেন এখানে যে আমি ভেঙে দিলাম এখানে কয়টি অংশ তৈরি হইল, এখানে তৈরি হলো কয়টি অংশ, এই যে CHRO এটি একটা অংশ এবং এই যে ঠিক একইভাবে
HRO এটি একটা অংশ এবং কি এই অক্সিজেন এটা আলাদা একটা অংশ, অর্থাৎ এখানে তিনটি অংশ আমরা দেখতে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে এটা কি করবে, পরবর্তীতে এরকম আমরা তিনটি অংশে ভাগ করার পরে আমরা তারপরে লিখবো হলো জিঙ্ক। এই জিঙ্কের উপস্থিতিতে আদ্র বিশ্লেষণ করলে, আদ্র বিশ্লেষণ, তো এইটাকে যদি আমি জিঙ্কের উপস্থিতিতে আদ্র বিশ্লেষণ করি সেক্ষেত্রে আমি কি পাবো, এই যে জিঙ্কটা আছে না, এই জিঙ্কটা কি করবে, এই যে শুধুমাত্র একটা অক্সিজেন আছে এর সাথে বিক্রিয়া অংশগ্রহণ করবে এবং বিক্রিয়া অংশগ্রহণ করার পরে এটি উৎপন্ন হলো জিঙ্ক অক্সাইড, জিঙ্ক অক্সাইড। এবং বাকি কি থাকে, এখানে কি থাকছে, অ্যালকাইলমূলক CHO, এই যে আর কি থাকে, আর CHO, এবং অপর পাশেও ঠিক একইভাবে আর CHO। তো আমরা এখন এই অ্যালকিনের পরিবর্তে যদি প্রোপিন নেই বা ইথিন নেই বা বিউটিন নেই, সেই ক্ষেত্রে এই বিক্রিয়াটার যে সাধারণ বিক্রিয়াটা আমি যে মেকানিজমগুলো যেভাবে করলাম ঠিক সেইভাবেই হবে, শুধুমাত্র জাস্ট ওই যে অ্যালকিনটা বসে যাবে। আচ্ছা, আমরা একটি এক্সাম্পলের মাধ্যমে সেই জিনিসটা বোঝার চেষ্টা করি। এখানে আমি নিলাম হলো প্রোপিন, এটি কি করবে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, যেহেতু এটা আমরা ওজনীকরণ বিক্রিয়া করছি, তাহলে ক্লোরোফর্মের উপস্থিতিতে CHCl3 এটার উপস্থিতিতে যখন বিক্রিয়া করলো, তো আমরা কিছুক্ষণ আগে কী জানলাম যে এই যে ডাবল বন্ড যেখানে থাকবে সেই জায়গাটা ফাঁকা হয়ে থাকবে। আমরা লিখি কার্বনের কি থাকতেছে, এখানে একটা হাইড্রোজেন এবং এক পাশে মিথাইল লিখলাম। এখন যেখানে ডাবল বন্ড, এই ডাবল বন্ডের এখানে আমরা কি ফাঁকা রাখলাম এবং তারপরের যে কার্বনটা আছে সেটাকে লিখি। কি কি আছে, হাইড্রোজেন, আচ্ছা এখানে জাস্ট আমরা একটু সামান্য মিস্টেক হয়েছে, N2 হবে। তা যাই হোক, এখানে দুইটা হাইড্রোজেন এবং অক্সিজেন, এই অক্সিজেনটা কি এই যে ডাবল বন্ডের এখানে বসে যাবে। তো আমরা যদি একটু খেয়াল করি তাহলে কি হবে, এইগুলো কি নিজেদের মধ্যে বন্ধন গঠন করলো এবং বন্ধন গঠন করার পরে এই বন্ধনটাকে যদি আমরা দুই ভাগে বিভক্ত করি সেই ক্ষেত্রে আমরা তিনটি অংশ পাবো। এবং এই যে অংশটা আমরা পেলাম, অর্থাৎ এই অংশটা, এটাকে কি করব, এটাকে জিঙ্কের উপস্থিতিতে আদ্র বিশ্লেষণ করছি, জিঙ্কের উপস্থিতিতে আদ্র বিশ্লেষণ। তো জিঙ্কের উপস্থিতিতে আদ্র বিশ্লেষণ করলে কি কি উৎপন্ন হচ্ছে, এই জিঙ্কটা এই অক্সিজেনের সাথে আগে বিক্রিয়া করে জিঙ্ক অক্সাইড উৎপন্ন করলো। এবং আর কি কি থাকে, এবং এই পাশে থাকতেছে হলো CH3CHO, এই যে CH3 এবং CHO, HCHO। তো আমরা এটাকে কি জানি, এটা হলো একটা অ্যাসিটালডিহাইড আর এটা কি ফর্মালডিহাইড। কেন, কারণ হলো এই যে CHO অর্থাৎ অ্যালডিহাইডের যে মূলকটা আছে এই জন্য এটার নাম কি হলো অ্যাসিটালডিহাইড এবং এটা কি ফর্মালডিহাইড। তো আমরা এখানে কি দেখতে পেলাম, ওজনীকরণ বিক্রিয়ার ক্ষেত্রে এই প্রোপিনকে যদি ওজনের সাথে বিক্রিয়া করা হয় ক্লোরোফর্মের উপস্থিতিতে, সেই ক্ষেত্রে উৎপন্ন হচ্ছে হলো অ্যাসিটালডিহাইড এবং কি ফর্মালডিহাইড এবং জিঙ্ক অক্সাইড। তো এই বিক্রিয়াটি দুই ধাপে সংঘটিত হলো, এক ধাপে হলো ক্লোরোফর্মের উপস্থিতিতে এবং আর এক ধাপে কি জিঙ্কের উপস্থিতিতে আদ্র বিশ্লেষণের। তাহলে আমরা বলতে পারি যে ওজনীকরণ বিক্রিয়াটি সংঘটিত হয় হলো দুই ধাপে। এই টাইপের বিক্রিয়াগুলো পরীক্ষার মধ্যে প্রায় চলে আসে। যদি পরীক্ষায় বলে দেয় যে হলো প্রোপিনকে ওজনীকরণ বিক্রিয়া করলে কী কী উৎপন্ন করে, অর্থাৎ কী কী উৎপন্ন হয় প্রোপিনকে যদি আমরা ওজনের সাথে বিক্রিয়া করি, সেক্ষেত্রে আমরা আলটিমেটলি প্রোডাক্ট হিসেবে পেয়ে যাই হলো এখনও কি অ্যাসিটালডিহাইড এবং এখনও ফর্মালডিহাইড। এখন আমরা জানবো হলো যে ওজনীকরণ বিক্রিয়া কাকে বলে। তো ওজনীকরণ বিক্রিয়া হলো যে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সঙ্গে, এই যেটা কি অ্যালকিন হলো একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সঙ্গে ওজনের বিক্রিয়ায় প্রথমে ওজোনাইড গঠন করে। এই যে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সঙ্গে ওজনের বিক্রিয়ায় প্রথমে কি করলো, এই যেটা আমরা যৌগটা পেলাম এটার নাম হলো ওজোনাইড। ওজোনাইড গঠন করে এবং পরে জিঙ্কের উপস্থিতিতে আদ্র বিশ্লেষণ করে ওজোনাইডটা কি হয়
আদ্র বিশ্লেষণ করার ফলে জিঙ্কের উপস্থিতিতে এই ওজোনাইডটা বিয়োজিত হয়ে যাচ্ছে, এই যে ভেঙে যাচ্ছে। তো এটাই হলো কি, এই বিক্রিয়াটা 2 ধাপে সংঘটিত হয়। এই ধরনের বিক্রিয়াকে বলা হয় হলো এই ওজোনীকরণ বিক্রিয়া। আমরা এখন শিখবো হচ্ছে যে অ্যালকেনের সাথে অসমিয়াম টেট্রাঅক্সাইডের বিক্রিয়া, অর্থাৎ এই যে অ্যালকেনের সাথে অসমিয়াম টেট্রাঅক্সাইড কীভাবে বিক্রিয়ায় অংশগ্রহণ করে, অর্থাৎ বিক্রিয়া অংশগ্রহণ করে তার কী কী উৎপন্ন করে। তো অসমিয়াম টেট্রাঅক্সাইডের সংকেত কি? OSO4, এটা হলো অসমিয়াম টেট্রাঅক্সাইড। তো এই অসমিয়াম টেট্রাঅক্সাইড এটা কী করবে? অ্যালকিনের সাথে বিক্রিয়া অংশগ্রহণ করবে। তো আমরা অ্যালকিন হিসেবে অ্যালকিন নেই, একটি অ্যালকিন, এটি কী করবে? অসমিয়াম টেট্রাঅক্সাইডের সাথে বিক্রিয়া অংশগ্রহণ করছে। তো আমরা যা আছে সেই তাই লিখি। তো এই ক্ষেত্রে আপনারা একটু খেয়াল করেন যে যেখানে দ্বিবন্ধনটা আছে সেখানে আমি সিঙ্গেল বন্ড লিখলাম, এবং কার্বনের এখানে কি করবে? কার্বন আলাদাভাবে অক্সিজেনের সাথে বন্ধন গ্রহণ করবে, এবং যেহেতু অসমিয়াম, এই অসমিয়ামটা আমরা লিখলাম, এই অক্সিজেনগুলো আবার অসমিয়ামের সাথে বন্ধন, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করবে, এবং অসমিয়াম আবার দ্বিবন্ধনের মাধ্যমে 2টা অক্সিজেনের সাথে যুক্ত হবে। কেন? যেহেতু 4টা অক্সিজেন আছে। তো আমরা সাধারণত জানি যে অসমিয়ামের যোজনী হলো 6, অর্থাৎ অসমিয়াম 6টি ইলেকট্রন কী করে? শেয়ারের মাধ্যমে বন্ধন গ্রহণ করে। তো আমরা একটু দেখি যে 6টি ইলেকট্রন কি আছে কি না। এই যে একটা ইলেকট্রন, 2টা, এখানে একটা, মানে 4টা, 5টা, 6টা, অর্থাৎ 6টা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে অসমিয়াম কী করলো? 6টা ইলেকট্রন অক্সিজেনদের সাথে শেয়ারের মাধ্যমে বন্ধন গ্রহণ করছে। এখানে একটা একটু আপনারা বোঝার চেষ্টা করেন যে অক্সিজেন এবং অসমিয়ামের মধ্যে যে বন্ধনটা আছে, এই বন্ধন ইলেকট্রনগুলো কি করবে? অক্সিজেন সে নিজের দিকে টেনে নিছে। এই যে অক্সিজেন নিজের দিকে টেনে নিছে, অর্থাৎ অক্সিজেনের ইলেকট্রনগুলো তখন কি হয়ে গেল? বেশি হয়ে গেল। সেই জন্য অক্সিজেন কী হবে? মাইনাস, অর্থাৎ তার চার্জটা হবে মাইনাস। এবং যেহেতু এই যে অসমিয়াম থেকে ইলেকট্রন নিয়ে গেছে অক্সিজেন, সেহেতু অসমিয়ামের ইলেকট্রন ঘাটতি দেখা যাবে, অর্থাৎ অসমিয়াম তখন হবে কি? প্লাস। অসমিয়ামের যেহেতু ইলেকট্রন ঘাটতি আছে, সে কী করবে? এই যে কার্বন এবং অক্সিজেন এদের মধ্যে থাকা বন্ধনে ইলেকট্রনগুলো সে নিজের দিকে টেনে নেবে। নিজের দিকে এখানে টেনে নেওয়ার কারণে এই কার্বনটা কি হবে? কার্বনের ইলেকট্রন ঘাটতি তখন দেখা গেল, যার কারণে কার্বন কি হয়ে গেল? কার্বন প্লাস, অর্থাৎ কার্বন ধনাত্মক আধানে চার্জিত হলো। আমরা যে উৎপাদটি পেলাম, অর্থাৎ এটা কি করবে? এইটা এখন যে কোনো একটা অ্যালকোহলের উপস্থিতিতে আদ্র বিশ্লেষণ করলে, অর্থাৎ এই যে আমরা উৎপাদটা পেলাম এটাকে কি করব? আমরা অ্যালকোহলের উপস্থিতিতে আদ্র বিশ্লেষণ করব। তো আমরা অ্যালকোহল হিসেবে নিলাম হলো ইথানল। এটাকে কি করতেছি? ইথানলের উপস্থিতিতে আদ্র বিশ্লেষণ করব। তো ইথানলের উপস্থিতিতে আদ্র বিশ্লেষণ করলে কি ঘটবে? আদ্র বিশ্লেষণ মানে কি? আদ্র বিশ্লেষণ মানে হলো পানির উপস্থিতিতে, মানে পানিকে ভাঙলে আমরা সাধারণত পেয়ে থাকি H+ এবং OH-। তো আমরা এই উৎপাদটার দিকে যদি একটু ভালো করে লক্ষ্য করি, সেক্ষেত্রে কি আছে? এই যে কার্বনের সাথে কি ওটা কি মাইনাস, যেহেতু এই মাইনাস থাকার কারণে পানিতে থাকা একটি প্লাসকে আকর্ষণ করবে, অর্থাৎ এই যে H+কে আকর্ষণ করবে, তার ফলে উৎপন্ন হবে মাইনাস, এবং একটি প্লাসকে আকর্ষণ করলো OH উৎপন্ন হলো। এবং আরেকটি কি আছে? এই যে কার্বনটা কি প্লাস আছে, এই প্লাস থাকার কারণে এই কী করবে? এই কার্বন যেহেতু প্লাস, সেহেতু কার্বন পানিতে থাকা যে কোনো একটি মাইনাসকে আকর্ষণ করবে। পানি থাকা মাইনাস কোনটা? OH-। তো এই কার্বনটা OH-কে আকর্ষণ করলো, যার ফলে আমার যে উৎপাদটি, মানে আমার যে কাঙ্ক্ষিত উৎপাদ আমি পেলাম সেটা কি? সেটার নাম হলো 1,2-ডাইওয়াল। এটি হলো অ্যালকেনের সাথে অসমিয়াম টেট্রাঅক্সাইডের যে সাধারণ বিক্রিয়া, অর্থাৎ আমাদের যে অসমিয়াম টেট্রাঅক্সাইডের সাথে অ্যালকেনের বিক্রিয়াটি হয় সেটার যে মেকানিজম, অর্থাৎ ক্রিয়াকৌশল, সেটা হলো এইরকম। তো আমরা যে অ্যালকিন নিলাম, অ্যালকিনের পরিবর্তে যদি অ্যালকিনের যে যৌগগুলো আছে তাদের মধ্যে আমি একটি নেই, যেমন নিলাম হলো ইথিন। এই ইথিনকে যদি আমি নেই, সেক্ষেত্রে আমার কি ঘটছে? সেই ক্ষেত্রে হবে হলো এখানে ইথিন বসবে। এই ইথিন বসার কারণে আমার কি উৎপন্ন হবে? সবগুলো একই, শুধুমাত্র CH2 এগুলো বসে গেল,
যার ফলে আমার কি উৎপন্ন হলো, যে ইথেন 1,2-ডাইল। আমরা তখন দেখলাম হলো যে অ্যালকিনের সাথে যে অসমিয়াম টেট্রাঅক্সাইডের বিক্রিয়া, আমরা প্রথমে দেখছিলাম হলো অ্যালকিনের সাথে অসমিয়াম টেট্রাঅক্সাইডের যে সাধারণ বিক্রিয়াটা এইটি, এবং আমরা এখন দেখলাম একটু আগে যেটা দেখলাম সেটা হলো ইথিনের সাথে অসমিয়াম টেট্রাঅক্সাইডের বিক্রিয়া। তো পরীক্ষায় যে শুধুমাত্র ইথিন দিয়েই আসবে এমনটা না, পরীক্ষায় অ্যালকিন শ্রেণীর যে কোনো যৌগ দিয়ে আসতে পারে, অর্থাৎ প্রোপিন, বিউটিন। তো সবগুলোর যে মেকানিজম বা ক্রিয়া কৌশল সবগুলো কিন্তু সেম একই। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।